এক এমন অভিনেতা যিনি অসংখ্য চরিত্রকে করেছিলেন জীবন্ত, এক এমন খলনায়ক যিনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন পরিচয় বানিয়েছিলেন কমেডিয়ানের, এক এমন লেখক যিনি ফিল্মে খুব নাম করেছিলেন, তিনি হলেন সুপার মাল্টি ট্যালেন্টেড কাদার খান। कादर खान। ये मेरी तस्वीर नहीं है, कोई कादर खान है उसकी तस्वीर है। কাদার খানের জন্ম হয় 22শে অক্টোবর 1937 সালে। জায়গা ছিল কাবুল, আফগানিস্তান। তার বাবার নাম ছিল আব্দুল রহমান খান আর মায়ের নাম ছিল ইকবাল বেগম। কাদার খানের মা বাবা খুবই গরিব ছিলেন, কিন্তু তাদের সবচেয়ে বড় সমস্যা ছিল যে কাবুলের আবহাওয়াতে তাদের 3 বাচ্চা 8 বছর বয়সের আগেই মারা যায়। আর যখন কাদার খানের জন্ম হয় তখন তারা খুব ভয় পেয়ে যান। অন্য বাচ্চাদের মতো কাবুলের আবহাওয়াতে কাদারকেও তাদের না হারাতে হয়। আর সেই কারণেই কাদার খানের মা বাবা কাবুল ছাড়ার সিদ্ধান্ত নেন আর ফের একদিন নতুন ঘরের খোঁজে বেরিয়ে পড়েন। আর তাদের খোঁজা শেষ হয় মুম্বাইয়ের কামাটিপুরা বস্তিতে। আর এইভাবেই ছোট্ট কাদার খানের প্রথম পা পড়ে মুম্বাইয়ে। কে জানতো এই ছেলে যে কাবুল থেকে এসেছে, তিনি বড় হয়ে ভারতীয় সিনেমায় খুব নাম করবে। কামাটিপুরার বস্তিতে তিনি নিজের জীবন আরম্ভ করেন। সেখানকার পরিবেশ খুব একটা ভালো ছিল না, কিন্তু মানুষ যখন অসুবিধায় পড়ে সব কিছু মানিয়ে নিতে হয়। আর কাদার খানের বাবা আব্দুল রহমানজি 10 ধরনের ফার্সি আর 8 রকমের আরবি ভাষায় কথা বলতে পারতেন আর লিখতে পারতেন, এবং তিনি খুব ভালো উর্দুও জানতেন। কাদার খানের বাবা মুম্বাইয়ের ব্যস্ত শহরের সাথে খাপ খাওয়াতে পারেননি, আর এরপর সেখানেই এক মসজিদে মৌলবি হয়ে যান আর অন্যদের আরবি, ফার্সি আর উর্দু পড়াতে থাকেন। আর সেই সময় আব্দুল রহমানজি মাসে উপার্জন করতেন মাত্র 5 থেকে 6 টাকা। এই পয়সায় তাদের সংসার চলতো না। তিনি অন্য কোনো কাজও করতে পারছিলেন না, ফলে সংসারে অশান্তি হতে থাকে। আর এই ঝগড়ার পরিণাম এমন হয়, যখন কাদার খানের বয়স 4 বছর ছিল তখন তার মা বাবার তালাক হয়ে যায়। তার বাবা মসজিদে আর মা বস্তিতে থাকতে আরম্ভ করেন। যখন কাদার খানের নানা এই কথা জানতে পারেন তখন তিনি সাথে করে একজনকে নিয়ে আসেন, যিনি দূর সম্পর্কের একজন জানাশুনো লোক ছিলেন। আর হলো এই, তার সাথে ইকবাল বেগমের নিকাহ করে দেওয়া হয়। কাদার খানের জীবনে তখন 2 জন বাবা ছিলেন আর এক মা। কাদার খান প্রথম বাবার সাথে খুব গরিব অবস্থায় জীবন কাটাচ্ছিলেন, কিন্তু সৎ বাবা কাদার খানের জীবন নরক বানিয়ে দিয়েছিলেন। সৎ বাবা কাদার খানকে একদম পছন্দ করতেন না। তার সৎ বাবা কার্পেন্টার ছিলেন। কাদার খানের সৎ বাবা কার্পেন্টার ছিলেন, কিন্তু তিনি কাজ করতেন না, নেশা করতেন, ঘরে গণ্ডগোল করতেন আর কাদার আর তার মাকে খুব মারতেন। আর সেই কারণেই সৎ বাবাকে একদম পছন্দ করতেন না কাদার। কিন্তু এত ছোট বয়সে তিনি কি করবেন বুঝতে পারছিলেন না। আর ঘরের পরিস্থিতি এতই খারাপ হয় যে দিনের পর দিন উনুন জ্বলত না। তখন তার সৎ বাবা জোর করে কাদার খানকে তার নিজের বাবার কাছে যেতে বাধ্য করতেন পয়সা আনার জন্য। যখন কাদার যেতে চাইতেন না তখন তাকে খুব মারতেন, আর শেষমেশ তিনি নিজের বাবার কাছে যেতে বাধ্য হন পয়সা চাইতে। যখন ছোট কাদার মসজিদে পয়সা চাইতে যেতেন তখন তার আব্বু তাকে বলতেন, আমি তো নিজেই 5 থেকে 6 টাকা উপার্জন করি, তোমাকে কোথা থেকে পয়সা দেব? তবুও সেখান থেকে 2 টাকা বের করে কাদারকে দিতেন।
কাদার খান যখন 2 টাকা দিয়ে কাঠ, ডাল, চাল আর আটা সব কিছু কিনে আনতেন, তখন তার মা খাবার তৈরি করতেন। কিন্তু খাবার রোজ তৈরি হতো না, প্রায় সপ্তাহে 2-3 দিন না খেয়েই থাকতে হতো। গরিব অবস্থা আর সৎ বাবার অত্যাচারে কাদার খানের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। কাদার খানের নিজের বাবা অনেক শিক্ষিত ছিলেন আর মাও লেখাপড়ার প্রয়োজন বুঝতেন, আর সেই জন্যই কাদার খানের অ্যাডমিশন করে দেওয়া হয় সেখানকারই এক মিউনিসিপ্যাল স্কুলে। কাদার খান ছোটবেলা থেকেই লেখাপড়া করতে চাইতেন এবং লেখাপড়ায় তিনি খুব ভালো ছিলেন, আর লেখাপড়া করতে তার খুব ভালো লাগতো। তার মা কাদার খানকে রোজ মসজিদে পাঠাতেন নামাজ পড়তে, কিন্তু তার সৎ বাবার অত্যাচার আর ঘরের পরিবেশের জন্য মানসিকভাবে তিনি ভেঙে পড়েন, আর এই ফ্রাস্ট্রেশনের জন্যই তিনি মসজিদের জন্য রওনা হতেন, কিন্তু সেখানে না গিয়ে কবরস্থান পৌঁছে যেতেন। আর সেখানে গিয়ে 2 কবরের মাঝখানে দাঁড়িয়ে জোরে জোরে চিৎকার করতেন কাদার খান, আর তিনি ভাবতেন কেউ নিশ্চয়ই আছে যে তার সব কিছু দেখছে। তিনি সেখানে চিৎকার করে মনের কথা বলতেন। এইভাবেই বেশ কিছুদিন ধরে কাদার খান কবরস্থান যেতে থাকেন, আর 2 কবরের মাঝখানে দাঁড়িয়ে চিৎকার করে মনের কথা বলতে থাকেন। আর তিনি বুঝতেই পারেননি কদিন ধরে কেউ তাকে সেখানে লক্ষ্য করছেন। একদিন কাদার খান রাত্রে রোজের মতো 2 কবরের মাঝখানে দাঁড়িয়ে চিৎকার করে মনের কথা বলতে থাকেন। তখন একটা টর্চের আলো তার উপর এসে পড়ে, আর একজন তার কাছে আসেন আর বলেন, এই ছেলে, এই অন্ধকারে দাঁড়িয়ে তুমি চিৎকার করছো কেন? আর তখন অবাক হয়ে ছোট্ট কাদার খান বলেন, আমার যা ভালো লাগছে আমি তাই করছি। তখন সেই ভদ্রলোক বলেন, তুমি আমার সাথে ড্রামা করবে? আর এই আওয়াজ ছিল খ্যাতনামা স্টেজ আর্টিস্ট আশরাফ খানের। তখন ছোট্ট কাদার বলেন, ড্রামা মানে কি? তখন আশরাফজি বলেন, যেটা তুমি করছো সেটাই ড্রামা। সেই সময় আশরাফ খান রোমিও জুলিয়েটের উপর আধারিত একটা নাটক বানাচ্ছিলেন, আর সেই নাটকের জন্য প্রধান ভূমিকায় 8 থেকে 9 বছরের একটা বাচ্চা প্রয়োজন ছিল, যে ডায়লগ মুখস্থ করে স্টেজে খুব জোরে জোরে সেই ডায়লগ বলতে পারবে। কাদার খানকে দেখে তার খোঁজা শেষ হয়। আশরাফজি তার বন্ধুকে বলেন, এই ছেলেটাকে ছোট বাংলোয় নিয়ে আসতে, আর সেখান থেকেই আমি একে ট্রেনিং দেব। আর এইভাবেই কাদার খানের ছোটোবেলা থেকেই অভিনয়ের কেরিয়ার শুরু হয়। আশরাফজির চেষ্টা আর ভালোবাসায় ছোট্ট কাদার খান 1 মাসের মধ্যে নাটকে অভিনয় করার জন্য তৈরি হয়ে যায়। আর যেদিন সেই নাটক স্টেজে হয় সেদিন সবাই ছোট্ট কাদার খানের অভিনয়কে প্রশংসা করে। এই নাটক দেখে দর্শকরা উঠে দাঁড়িয়ে পড়েন আর হাততালি দিতে থাকেন। আর নাটক শেষ হবার পর সবাই গ্রিন রুমে এসে তাকে অনেক ভালোবাসা দেন। আর এক বয়স্ক লোক এসে কাদার খানের হাতে 100 টাকার নোট দেন আর বলেন, তোমার বয়সের হিসাবে এটা অনেক বেশি টাকা, এটা তোমার পুরস্কার, এটা ভালোভাবে রাখবে। আর এই কথা বলে তিনি কাদার খানের মাথায় হাত রেখে আশীর্বাদ করেন আর তিনি চলে যান। কিন্তু কাদার খানের পরিবারের অবস্থা এতটাই খারাপ ছিল যে সেই 100 টাকার নোট বেশি দিন রাখতে পারেননি। কিন্তু তিনি যে নাটক করেছিলেন সেই নাটকের অভিনয় দক্ষতা আর ডায়লগ বলার ভঙ্গিমা তার মনের মধ্যে গেঁথে যায়। সময়ের সাথে সাথে কাদার খান বড় হচ্ছিলেন, কিন্তু নোংরা পরিবেশ আর তার পরিবারের খারাপ অবস্থাও তার সাথে সাথে বড় হতে থাকে।
একদিন বস্তির ছেলেরা যখন কাজে যাচ্ছিলেন তখন কাদার খানও ভাবেন আমিও তাদের সাথে কাজে চলে যাব, কিছু পয়সা পাওয়া যাবে। কিন্তু যখন তিনি কাজে যাবেন ভাবছিলেন, তখন তার মা তার কাঁধে হাত রাখেন আর বলেন, আজ তুমি পড়াশুনো ছেড়ে কাজে যাবার কথা ভাবছো, কত টাকা উপার্জন করবে যাতে আমাদের অবস্থা ভালো হয়ে যাবে। এইভাবে পড়াশুনো ছেড়ে নিজের আর আমাদের ক্ষতি করো না। আর যদি তুমি পড়াশুনো করো তাহলে তুমি নিজের পায়ে দাঁড়াতে পারবে। আমি চাই তুমি পড়াশুনো করে নিজের পায়ে দাঁড়াও, মাথা উঁচু করে সবার সামনে যাও। কাদার খানের উপর সেই দিন মায়ের কথার এমন প্রভাব পড়ে যে তার জীবনে তিনি আর কোনো দিকে তাকাননি। তার একটাই লক্ষ্য পড়াশুনো করে নিজের পায়ে দাঁড়ানো। আর যখন তিনি পড়াশুনো করতেন তখন তার মা তার পাশে বসে থাকতেন। ঈদ আসলে যখন কাদার খান ঈদি পেতেন তখন ছোট্ট বন্ধুদের সাথে পাশের টকেজে ছবি দেখতে যেতেন। সেই সময় 25 পয়সা আর 50 পয়সায় টিকিট পাওয়া যেত। কাদার খান যে ছবি প্রথম দেখেন তার নাম ছিল আন। এই ছবি তার খুব পছন্দ হয়। এরপর তিনি ছবি দেখেন নয়া দৌড়। এই ছবি দেখে তিনি ইমপ্রেস হয়ে গিয়েছিলেন। কাদার খান লেখাপড়ায় খুব ভালো ছিলেন। তিনি পড়াশুনোর সাথে সাথে ড্রামা লিখতে আরম্ভ করেন। স্কুলের বন্ধুদের সাথে মিলে অনেক নাটকে অভিনয় করেন। আর যখন স্কুলের পড়াশুনো শেষ হয় তখন তিনি ভর্তি হন ইসমাইল ইউসুফ কলেজে। কলেজেও তিনি ড্রামা করতে থাকেন। একদিন কলেজে নাটকের জন্য অডিশন হয়, আর এই অডিশন নেন ড্রামা আর্টিস্ট প্রমোদ যোশীজি। কাদার খানের বন্ধুরা কাদার খানকে অডিশনে ভাগ নিতে বলেন, আর তখন কাদার খানও অডিশনে অংশ নিতে পৌঁছে যান। প্রমোদ যোশীজি কাদার খানকে স্টেজে ডাকেন আর পড়ার জন্য কিছু কাগজ দেন। একের পর এক 10 পাতা কাদার খানকে দিয়ে তিনি পড়ান। কারণ প্রমোদজির কাদার খানের ডায়লগ ডেলিভারি শুনে খুব ইমপ্রেস হন। আর তিনি কাদার খানকে জিজ্ঞাসা করেন, তুমি কলেজে আসার আগে কতগুলো ড্রামাতে অভিনয় করেছো? তখন কাদার খান বলেন, আমি নিজের লেখা 7 থেকে 8টা ড্রামাতে অভিনয় করেছি। তখন প্রমোদ যোশীজি তাকে সিলেক্ট করেন আর এক ফকিরের চরিত্রে অভিনয় করতে দেন। কাদার খান নাটকের স্ক্রিপ্ট পড়েন আর তাতে কিছু কম আছে মনে হয়। আর তখন সেই কথা তিনি প্রমোদ যোশীকে বলেন। তিনি বলেন, হ্যাঁ কিছু কম আছে মনে হচ্ছে, কিন্তু কি বোঝা যাচ্ছে না। তখন কাদার খান 4 ঘন্টা সময় নেন আর সেই নাটকের স্ক্রিপ্ট এমনভাবে বদলে দেন, সেটা শুনে প্রমোদজি কাদার খানকে জড়িয়ে ধরেন। ড্রামা করতে করতে কাদার খান কলেজে খুব জনপ্রিয় হয়ে যান। আর ফের অন্য কলেজের ছেলেমেয়েরা কাদার খানের অটোগ্রাফ নিতে আসতে থাকেন। আর কাদার খানের সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে। Excuse me, sir. प्लीज कम कम कम। তার লেখা সব নাটক হিট হয় আর তিনি সিভিল ইঞ্জিনিয়ারের কোর্স শেষ করেন। তিনি প্রথম চাকরি পান, সেটা কলেজের প্রফেসরের চাকরি। মাইনে ছিল 300 টাকা। বাচ্চাদের পড়াতে থাকেন আর ড্রামাও করতে থাকেন। একবার নাট্য সমিতি জাগৃতি সংস্থান পুরো ভারতে ড্রামা কম্পিটিশান করছিলেন, কিন্তু কাদার খান এন্ট্রি ফর্ম ফিল আপ করেননি। কারণ ড্রামা করতে করতে অনেক সময় চলে যায় আর কোনো কম্পিটিশানে ফর্ম ভরার তার একদম ইচ্ছা ছিল না। তখন জাগৃতি সংস্থানের লোকেরাই কাদার খানের সাথে দেখা করেন আর ফর্ম ভরতে বলেন। তখন কাদার খান বলেন, কলেজে ড্রামা করে অনেক পুরস্কার পেয়েছি, তাই আমার ইচ্ছা নেই। তখন জাগৃতি সংস্থানের লোকেরা বলেন, আপনি পুরস্কার জিততে পারেন আর তার সাথে সাথে ক্যাশ অ্যামাউন্ট 1500 টাকাও জিততে পারেন। আপনি ফর্মটা অবশ্যই ভরুন। কাদার খান যখন এত টাকার কথা শোনেন তখন তিনি আর চিন্তা না করেই ফর্ম ভরেন, কারণ এত টাকা তিনি একসাথে কখনো দেখেননি। আর প্রতিযোগিতার দিন
কাদার খান নিজের নাটক লোকাল ট্রেন প্রস্তুত করেন। আর যখন নাটকের পরিণাম আসে তখন দেখা যায় লোকাল ট্রেন সব পুরস্কার জিতে নেয়। বেস্ট ড্রামা, বেস্ট অ্যাকশান, বেস্ট রাইটিং আর বেস্ট ডায়লগ সব পুরস্কারের মালিক কাদার খান। সেই নাটকের প্রতিযোগিতায় জজ ছিলেন নরেন্দ্র বেদী আর কামিনী কৌশল। এনারা দুজনেই ফিল্মের লোক ছিলেন। নরেন্দ্র বেদী কাদার খানকে দেখে বলেন, আপনি ফিল্মে কেন কাজ করছেন না? কাদার খান বলেন, আমি জানি না ছবিতে কিভাবে ডায়লগ লিখতে হয়। আর নরেন্দ্র বেদী বলেন, আমি একটা ছবি বানাচ্ছি, ছবির নাম জবানি দিবানি, আপনি এই ছবিতে ডায়লগ লিখুন, আর যেভাবে ড্রামাতে ডায়লগ লেখেন সেইভাবেই লিখুন, আর আপনি আমার সাথে দেখা করুন। কাদার খান সেদিন খুব খুশি ছিলেন। সব পুরস্কার আর ক্যাশ প্রাইজ মাকে দেখাবেন ঠিক করেন। সেই সময় কাদার খানের বয়স প্রায় 24 বছর ছিল, কিন্তু তার সৎ বাবার ব্যবহার একটুও বদলায়নি। যখন তিনি ঘর পৌঁছান মা খুব খুশি হন, কিন্তু তার সফলতায় জ্বলতে থাকে তার সৎ বাবা, আর কাদার খানকে গালাগালি করতে থাকেন। আর কাদার খানকে ততক্ষণ মারেন যতক্ষণ তার শরীরে কালো আর নীল দাগ না পড়ে যায়। কিন্তু নিজের সংস্কার আর মায়ের জন্য তিনি চুপ থাকেন। আর শেষমেশ সৎ বাবা তাকে বলেন, এই বাড়ি থেকে বেরিয়ে যাও। আর তখন কাদার খান ঘর ছেড়ে দেন আর কলেজের স্টাফ কোয়ার্টারে থাকতে আরম্ভ করেন। আর যখন মা ঘরে আসতে বলেন তখন খালি দিনের বেলায় মার সাথে দেখা করতে যেতেন। কাদার খান মাকে বলতেন, আপনার ভালোবাসার জন্য আমি এখানে আসি, না হলে আমি এখানে কখনো আসতাম না। এই ডায়লগ লেখার জন্য কাদার খান পান 1500 টাকা। এটা কাদার খানের কাছে অনেক বড় রকম ছিল। কিন্তু কাদার খান ভাবেন, আমি আর ডায়লগ লিখব না, খালি ছাত্রদের পড়াবো। কিন্তু তার ভাগ্যে অন্য কিছু ছিল। তখন একজন কাদার খানের কাছে আসেন আর বলেন, আপনি খুব ভালো লেখেন, রবি ট্যান্ডনজি একটা ছবি বানাবেন, ছবির নাম খেল খেল মে, আর ছবির ডায়লগ আপনাকেই লিখতে হবে। কাদার খান বলেন, আমি লিখতে পারবো না, কারণ আমার এই কাজে আর মন নেই। তখন সেই ভদ্রলোক বলেন, আপনাকে লিখতেই হবে। এটা বলে জোর করে কাদার খানের হাতে একটা খাম ধরিয়ে দেন। খামটা খুব ভারী ছিল। খাম খুলে দেখেন তার মধ্যে ছিল অনেক টাকা। আর যখন গোনা হলো দেখা গেল সেখানে রয়েছে 20,000 টাকা। কাদার খান অবাক হয়ে যান, কারণ সেই সময় 1500 টাকা তার কাছে অনেক বড় রকম ছিল। কাদার খান এটাকে আল্লাহর রহমত ভাবেন। তিনি খেল খেল মে ছবির ডায়লগ লেখা শুরু করেন। খেল খেল মে ছবি 1975 সালে রূপালী পর্দায় দেখা যায়। যখন খেল খেল মে ছবির কাজ শেষ হয় তখন নির্মাতা রানিয়ার বালাজি কাদার খানকে বলেন, আপনি আমার ছবি রফু চক্কর ছবিতে কাজ না করে কোথাও যেতে পারবেন না। কাদার খানকে রফু চক্কর ছবির জন্য 25,000 টাকা দেওয়া হয়। কাদার খান ফিল্মে কাজ ছেড়ে দিতে চাইছিলেন এবং তিনি ছাত্রদের পড়াবেন মন ঠিক করে নেন, কিন্তু ভাগ্য তাকে আবার ফিল্মে নিয়ে আসে। একদিন দেখা হয় মনমোহন দেশাইয়ের সাথে। মনমোহন দেশাই কাদার খানকে দেখেন আর বলেন, আপনি খুব ভালো লেখেন, আপনি কি আমার ছবির জন্য লিখবেন? কিন্তু যদি আপনার লেখা আমার পছন্দ না হয় তাহলে আপনার সব লেখা কাগজ আপনার সামনে ছিঁড়ে ফেলে দেব। কাদার খানের মনমোহন দেশাইয়ের এই ব্যবহার খুব খারাপ লাগে আর তিনি ভাবেন মনমোহন দেশাই আমাকে অপমান করেন। তখন কাদার খান চ্যালেঞ্জ করেন আর বলেন, যদি আমার কাজ আপনার পছন্দ হয় তখন কি করবেন? তখন মনমোহন দেশাই বলেন, তাহলে আপনাকে আমি মাথায় নিয়ে নাচব। তখন মনমোহন দেশাই এক ক্লাইম্যাক্স লিখতে দেন, আর এই ক্লাইম্যাক্স ছিল 1974 সালের ছবি রোটির। এই ছবি রাজেশ খান্নার সুপারহিট ছবি ছিল। মাত্র 3 দিনেই তিনি লেখা সম্পূর্ণ করেন আর পৌঁছে যান মনমোহন দেশাইয়ের কাছে। মনমোহন দেশাই সেই সময় ক্রিকেট খেলছিলেন। কাদার খানকে তিনি দেখেন আর ভাবেন আর ছোট্ট করে বলেন, মনে হয় এ কিছু বুঝতে পারেনি, আর একটা খারাপ কথা বলেন। তখন
তখন কাদার খান মনমোহন দেশাইকে বলেন, আপনি আমাকে খারাপ কথা কেন বললেন? মনমোহন দেশাই বলেন, কই আমি তো কিছু বলিনি। কাদার খান বলেন, আপনি বলেছেন, কারণ আপনি জানেন না যে আমি লিপস রিড করতে জানি। এই কথায় মনমোহন দেশাই অবাক হন আর খুব খুশি হন। কাদার খানের এই আন্দাজ এমন তার পছন্দ হয় যে তিনি নিজের ছবি নসিবে একটা চরিত্রে অভিনেত্রীকে লিপস রিড করতে দেখানো হয়, আর সেটা ফিল্মের ক্লাইম্যাক্সের উপর খুব ফিট হয়েছিল। दुश्मन को कभी भी अपने घर बुलाकर मत मारो। दुश्मन को कभी अपने घर बुलाकर मत मारो। उसको उसी के घर में मारो। उसको उसी के घर में मारो। আর ফের মনমোহন দেশাই কাদার খানকে ক্লাইম্যাক্স শোনাতে বলেন। তিনি একবার শোনেন, দুবার শোনেন, আর ফের লাগাতার 5 বার শোনেন, আর কাদার খানের ক্লাইম্যাক্স রেকর্ডিং করে নেন। বারবার ক্লাইম্যাক্স শুনে তিনি খুব খুশি হন। আর মনমোহন দেশাই রেকর্ডিং করার পর নিজের স্ত্রীকে ডাকেন আর তাকেও পুরো ক্লাইম্যাক্স শোনান। আর শুনে তার স্ত্রী চোখে জল চলে আসে। তিনি কাদার খানকে বলেন, 6 মাস ধরে এটার জন্য তিনি অপেক্ষা করেছিলেন, আর তুমি মাত্র 3 দিনে সব কিছু সমাধান করে দিলে। তুমি খুব নাম করা লেখক। তখন মনমোহন দেশাই বলেন, কাদার খান যা লিখেছে তা কেউ ভাবতেই পারবে না। মনমোহন দেশাইয়ের খুশির ঠিকানা ছিল না। সেই সময় মনমোহন দেশাই একটা টিভি কিনেছিলেন। সেই সময় কারো কাছে টিভি থাকা একটা বিরাট বড় ব্যাপার ছিল। সেই টিভি তিনি কাদার খানকে গিফট দিয়েছিলেন, আর সাথে একটা সোনার ব্রেসলেট দিয়েছিলেন। তা কাদার খানের হাতে পরিয়ে দেন, আর নগদ 21,000 টাকা দিয়েছিলেন। তখন মনমোহন দেশাই কাদার খানকে বলেন, ডায়লগ লেখার জন্য তুমি কত টাকা নাও? কাদার খান বলেন, আগের ছবিতে আমি 25,000 টাকা নিয়েছি। এই কথা শুনে মনমোহন দেশাই বলেন, মনমোহন দেশাইয়ের রাইটারের ফিস মাত্র 25,000 টাকা? না না, এটা হতে পারে না। তোমার ফিস হবে 1,21,000 টাকা। এক ইন্টারভিউয়ে কাদার খান বলেন, আমার ফিস এত কী করে বাড়লো আমি নিজেই জানি না। 300 থেকে 1500 টাকা, আবার 1500 টাকা থেকে 25,000 টাকা, আর 25,000 টাকা থেকে 1,21,000 টাকা। কাদার খানের জীবনে সব কিছু ঠিক হতে থাকে। সময়ের সাথে সাথে তার বিবাহ হয়। কাদার খানের বিবাহ হয়েছিল আজরা খানের সাথে। বস্তি থেকে কাদার খান এক ভালো পরিবেশে আর একটা ভালো ঘরে থাকতে লাগেন। কাদার খান মাল্টি ট্যালেন্টেড মানুষ ছিলেন। যেমন ভালো রাইটার ছিলেন, তেমন ভালো অভিনয়ও করতে পারতেন। রাজেশ খান্না এটা খুব ভালো জানতেন, কারণ কাদার খানের সঙ্গে রাজেশ খান্না বহু নাটক করেছিলেন। আর রাজেশ খান্না কাদার খানকে বলেন, আপনি ছবিতেও অভিনয় করুন। আর এইভাবেই তার অভিনয় শুরু হয়ে যায়। কাদার খান প্রথম অভিনয় করেন সুপারস্টার রাজেশ খান্নার দাগ ছবিতে। প্রথমবার রূপালী পর্দায় অভিনয় করতে দেখা যায় উকিলের চরিত্রে কাদার খানকে। মনমোহন দেশাইয়ের নির্দেশনা আর কাদার খানের লেখা ছবি রোটি 1974 সালে রিলিজ হয়। আর এই ছবি সুপার ডুপার হিট হয়। আর এর সাথে সাথে কাদার খান সবার পছন্দের রাইটার হয়ে যান। ভারতীয় সিনেমায় তিনি খ্যাতি লাভ করেন যে এমন একজন লেখক ভারতীয় সিনেমায় এসেছেন যিনি সবার থেকে আলাদা। তার ডায়লগ লেখার আন্দাজ সাধারণ মানুষের মন ছুঁয়ে যায়। আর তিনি যত তাড়াতাড়ি ডায়লগ লিখতেন কেউ লিখতে পারবে না। একদিকে ছবির কাজ আর অন্যদিকে কলেজ একসাথে চলছিল। কিন্তু কিছু লোক ছিলেন যারা কাদার খানের সফলতা সহ্য করতে পারছিলেন না। তার মধ্যে একজন ছিলেন সেই কলেজেরই প্রিন্সিপাল। আর অবাক করার কথা, প্রিন্সিপালের নামও ছিল কাদার হোসেন। একদিন কাদার হোসেন কাদার খানের কাছে আসেন আর বলেন, এসব কি হচ্ছে? প্রায়ই তোমার নাম খবরের কাগজে আসছে। এই ছবিতে তুমি লিখছো, এই ছবিতে তুমি অভিনয় করছো। কাদার খান বলেন, এটা তো ভালো কথা, এই কলেজের একজন প্রফেসরের নাম খবরের কাগজে আসছে। তখন প্রিন্সিপাল বলেন, আপনি কলেজের বদনাম করছেন। আপনার এক প্রফেশন হওয়া উচিত, হয় টিচার অথবা অভিনেতা। এটা আপনি এখনই ঠিক করুন। যদি আপনি অভিনেতা হতে চান তাহলে এখনই টিচারের কাজ ছেড়ে দিন।
কাদার খানের এই কথা খুব খারাপ লাগে আর তখনই তিনি চাকরি ছেড়ে দেন। আর যখন কলেজের ছাত্ররা এই কথা জানতে পারেন সবাই খুব রেগে যান আর বলেন, আমরা আমাদের কাদার স্যারকে যেতে দেব না, আমরা কলেজে হরতাল করব। তখন কাদার খান বলেন, আমার কাছে বিদ্যাই সব কিছু, তোমরা কোনো প্রকার গণ্ডগোল করো না, আমাকে যেতে দাও। অভিনেতা হিসাবে দাগের পর ছবি এলো সাগিনা। যদিও কাদার খানের অভিনয় দাগ ছবি থেকে শুরু হয়, কিন্তু যখন দিলীপ কুমার তার নাটক লোকাল ট্রেন দেখেন তখন কাদার খানের অভিনয় দেখে এতটাই প্রভাবিত হয়েছিলেন যে তিনি সাগিনা আর বৈরাগ ছবিতে কাদার খানকে নেওয়ার কথা ঘোষণা করে দেন। सगीना 2 रुपए रोज का मजदूर है, मगर वो करोड़ों की लागत से बनी हुई विदेशी कंपनी जिसमें वो काम करता है उसके नाम से डरती है। 1974 সালে গুঞ্জ, দিল দিবানা, 1975 সালে আনাড়ি, জামানা সে পুছো এই সব ছবি এসেছিল। 1976 সালে রিলিজ হয় অমিতাভজির ছবি আদালত, যাতে কাদার খানকে পুলিশ ইন্সপেক্টরের ভূমিকায় অভিনয় করতে দেখা যায়। আর যখন ছবি খুন পসিনা এসেছিল কাদার খানকে ঠাকুর জালিম সিংয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যায়। কাদার খান এই ছবিতে এমন খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। এরপর তার কাছে ছবির লাইন লেগে যায় কিন্তু ভিলেনের চরিত্রে অভিনয়ের জন্য। আর 1977 সালে ছবি আসে মুক্তি, পরবরিশ, ভোলা ভালা। আর অমিতাভজির ছবি মুকদ্দর কি সিকান্দারে ডায়লগ লিখেছিলেন কাদার খান, আর তার সাথে সাথে এই ছবিতে কাদার খানকে অভিনয় করতে দেখা যায়। 1982 সাল পর্যন্ত সুহাগ, কুরবানি, শামা, কালিয়া, তিসরি আঁখ, জিও আর জিনে দো এই সব ছবিতে কাদার খান কাজ করেন। আর সাথে সাথে অমর একবার অ্যান্টনি, খুন পাসিনা, পরবরিশ এই সব ছবিতে তিনি ডায়লগ লেখেন। সাল 1978 থেকে 1982 সুহাগ, মিস্টার নটবরলাল, ইয়ারানা, লাবারিশ, নমক হালাল এই সব ছবিতে ডায়লগ লিখে তিনি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে অমর হয়ে যান। এরপর সাল আসে 1983, যে বছর হিম্মতওয়ালা ছবি রিলিজ হয়। এটা শ্রীদেবী আর জিতেন্দ্র সুপারহিট ছবি ছিল। এটা সাউথের ছবির রিমেক ছিল। এটা কাদার খান অনুবাদ করেছিলেন আর নিজের হিসাবে ডায়লগ লিখেছিলেন। ডায়লগ রেকর্ডিং করে যখন ছবির ডাইরেক্টর রাঘবেন্দ্র রাওকে পাঠানো হয় তখন রাঘবেন্দ্র রাও রেকর্ডিং শোনেন আর স্ক্রিপ্ট শুনেই পরের ফ্লাইট মুম্বাই চলে আসেন কাদার খানের সাথে দেখা করতে আর বলেন, কি লিখেছেন আপনি, বহুত খুব। এরপর আরও কয়েকটা সাউথের সুপার ডুপার ছবিতে কাদার খান কাজ করেন এবং নিজের হিসাবে ডায়লগ লেখেন। 1982 সালের জাস্টিস চৌধুরী, 1984 সালের हैसियत আর 1986 সালের সিংহাসন। 1984 সাল থেকে 1992 সাল পর্যন্ত কাদার খানের অনেক ছবি আসে, যেমন মকসদ, তোফা, সরফরোশ, কালাবাজার, চালবাজ, মজবুর আর ঘর পরিবার। আর কিছু এমন ছবিও এসেছিল সামাজিক কুরীতির উপর আঘাত করতে দেখা যায়, আর ছবিতে কাদার খানের ডায়লগ ডেলিভারি আর অভিনয়ের প্রশংসা হয়। এরপর কাদার খান বেস্ট কমেডিয়ান হিসাবে পুরস্কারে সম্মানিত হন। সাল ছিল 1991, আর যে ছবির জন্য তিনি পুরস্কার পান সেই ছবির নাম ছিল বাপ নম্বরি বেটা 10 নম্বরি। एक्टिंग पे नाज है, क्या दुनिया का कोई एक्टर हमारी जैसी एक्टिंग कर सकता है? अरे आप क्या कर रहे हैं? हम खुजा रहे हैं। बेस्ट कॉमेडियन मिस्टर कादिर खान।
যদিও কাদার খানের লেখা সব ছবির জন্য দর্শকরা তাকে এত ভালোবাসা দিয়েছিলেন, যেটা সম্মানের চেয়ে অনেক বেশি, যে দুই ছবির জন্য বেস্ট ডায়লগ রাইটার হিসাবে ফিল্মফেয়ার পুরস্কারে সম্মানিত হন, সেই দুই ছবির নাম হলো 1982 সালে মেরি আওয়াজ শুনো আর 1993 সালের আঙ্গার। কাদার খান এক নতুন ডাইরেক্টর ডেভিড ধাওয়ানের সাথে কাজ করতে চাইছিলেন, আর ডেভিড ধাওয়ান বলতেন, কাদার খানের কাজ খুব সুন্দর, আমি চাই আমার সব ছবি কাদার খান লিখুক। কিন্তু তিনি সেই সময় খুব ব্যস্ত রাইটার ছিলেন, একসাথে ছবির শুটিং আর এর সাথে সাথে 5 থেকে 6টা ছবির ডায়লগ লিখতে থাকেন, আর এই প্রতিভা শুধু কাদার খানেরই ছিল। কাদার খান আর ডেভিড ধাওয়ান 15টা ছবিতে একসাথে কাজ করেছিলেন, আর সব ছবি সুপারহিট হয়, আর তাদের জড়িতে আর এক নাম জোড়ে, তিনি হলেন গোবিন্দা। গোবিন্দা, ডেভিড ধাওয়ান আর কাদার খান এই তিনজন এমন জড়ি ছিলেন যে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিকে অনেক সুপারহিট ছবি উপহার দিয়েছিলেন, যেমন কুলি নম্বর 1, হিরো নম্বর 1, বেনারসি বাবু, দিওয়ানা মস্তানা আর রাজা বাবু। কাদার খান আর গোবিন্দার জড়ি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় হয়। এই জড়ির অভিনয় দেখে শ্রোতা দর্শকরা মুগ্ধ হয়ে যায়, যেমন হাসিনা মান জায়েগি, দুলহে রাজা, আখিও সে গলি মারে, রাজা বাবু। কাদার খান প্রায় 383টি ছবিতে কাজ করেন। যদি আমরা সব ছবির নাম নিই তাহলে পুরো জীবন কাহিনী ছবির নামেই ভর্তি হয়ে যাবে, আর প্রায় 250টি ছবিতে তিনি ডায়লগ লিখেছিলেন। কাদার খানের দুজন প্রিয় অভিনেতা ছিলেন, একজন জিতেন্দ্র আর অন্যজন হলেন অমিতাভ বচ্চন, কারণ এই দুই অভিনেতা সেটে কখনো দেরিতে পৌঁছতেন না। কাদার খানকে টেলিভিশনের পর্দায় দেখা যায়, সেটা এক কমেডি শো ছিল যার নাম ছিল হাসনা মত, আর এটা 2001 সালে স্টার প্লাস চ্যানেলে প্রচারিত হয়। দু 2011 সালে আবার সাহারা 1 চ্যানেলে আর এক কমেডি সিরিয়াল আসে, হায় পড়োশি কোন হ্যায় দোষী। এরপর কাদার খান ফিল্ম ছেড়ে দেন। তিনি অসুস্থ হয়ে পড়েন আর ডায়াবেটিস রোগে আক্রান্ত হন। তার সাথে সাথে অন্য রোগেও তিনি আক্রান্ত হন। তার ছেলে কানাডায় থাকতেন, তাই কাদার খানকে কানাডায় নিয়ে যাওয়া হয়। সেখানে তার ছেলে তাকে খুব ভালো দেখাশুনো করেন, বড় বড় ডাক্তার দেখান, কিন্তু যার সময় শেষ হয়ে যায় তাকে রাখা যায় না। অবশেষে সাল 2018 তারিখ 31শে ডিসেম্বর মহান অভিনেতা আর রাইটার কাদার খান আমাদের ছেড়ে চলে যান। '84 সাল থেকে 1999 সাল পর্যন্ত 9বার ফিল্মফেয়ারের জন্য কাদার খান নমিনেশন পান, কিন্তু তিনি 3বার পুরস্কারে সম্মানিত হন। 2013 সালে ভারতীয় সিনেমার তরফ থেকে কাজ ও ফিল্মে যোগদানের জন্য সাহিত্য শিরোমণি পুরস্কারে কাদার খানকে সম্মানিত করা হয়। 26শে জানুয়ারি 2019 সালে তাকে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করা হয়। ভারতীয় সিনেমার ইতিহাসে কাদার খানের নাম অমর হয়ে থাকবে।